হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। ইমদাদ সওদাগর খুব ভোরে ওঠেন। ভণ্ড হলেও নামাজ পড়েন 5 ওয়াক্ত। আজও উঠেছেন। সাত সকালে একটু হেঁটে এসে কেবল জিরোচ্ছিলেন সোফায় বসে। অভ্যাস মাফিক টেবিলের উপরে রাখা পত্রিকাটা মেলে ধরেছিলেন একটু। তক্ষুনি মেজাজ খারাপ হলো ওনার। সামনের পাতাতেই আরাফের ছবি। দাঁত বের করে তাকিয়ে আছে ওনার দিকে। বিরক্তিতে শটান ছুঁড়ে ফেললেন কাগজটা। তিরিক্ষি তবিয়তে ডাকলেন স্ত্রীকে। রোকসানা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলেন রান্নাঘর থেকে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে আঁচলে হাত মুছতে মুছতে বললেন, কিছু বলবে? আজলাইন আইসে বাড়িতে? না তো, সেই ঝড় বৃষ্টির আগে বের হলো, এরপর আর বাসায় ফেরেনি। আছে হয়তো কোনো বন্ধু বান্ধবের বাসায়। ইমদাদের আর ভাবান্তর হলো না। গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, আজলাইন ফিরলে আমারে কইও। নিঃশব্দে মাথা কাত করলেন রোকসানা। ফিরিয়ে আর কিছু শুধলেন না তিনি। মন মর্জির তো ঠিক নেই এই লোকের। কোন কথা থেকে কোন কথা ধরে আবার তুলকালাম শুরু করবেন। তার চাইতে কিছু না জিজ্ঞেস করাই ভালো। ভদ্রমহিলা চলে যেতেই সিঁড়ি বেয়ে নিচে নামলো আরাফ। ভয় ডরহীন তার গতি। দিব্যি পরনের সাদা শার্টটা ঠিক করতে করতে এসে দাঁড়ালো ইমদাদের পিছনে। গুড মর্নিং চাচা শ্বশুরের ভাই। আচমকা অভিবাদনে ধরফরিয়ে উঠল প্রৌঢ় গতর। ত্রস্ত পিছনে ফিরে চাইতেই চোখ কপালে উঠল ইমদাদের। আরাফের ঠোঁটে একান ওকান জোড়া হাসি, ঠিক ওই পত্রিকার ছবিটার মতো। শ্বশুরের চায়ের কাপ তুলে হাতে নিতে নিতে বলল, সারা রাত ঘুমোতে পারেনি তো, মাথাটা প্রচুর ধরে আছে। আপনার চাটা একটু খেলাম। হ্যাঁ, রাগে থরথর করে কাঁপলেন ইমদাদ। দাঁতে দাঁত পিষলেন, চিবিয়ে চিবিয়ে শুধলেন। আমার বাড়িতে গেট দিয়ে ঢোকার অনুমতি তোমারে কেডাই দিছে? আপনার বাড়ির গেট দিয়ে তো ঢুকিনি, আপনার মেয়ের ঘরের জানালা দিয়ে ঢুকেছি। আরাফের নির্লিপ্ত উত্তর। মনের সুখ মিশিয়ে চায়ে চুমুক দিয়েই ফের বলে উঠল, আরে বাস, শাশুড়ি মা এত ভালো চা বানায়। তবে আচ্ছা, খাবো না। বেশি খেলে যদি আবার পেট খারাপ হয়। তার উপর আবার আপনি যে লোক দিচ্ছেন, চা তো নয় যেন আপনার মেয়েকে। থামলো আরাফ। পরপর কাপটা টেবিলে রেখে এগিয়ে এলো সামনাসামনি। স্থূল স্বরে আওড়ালো, আচ্ছা, মামা শ্বশুরকে তো দেখছি না। সামনের মানুষটার উত্তরের অপেক্ষা না করেই ফের বলল, আমার বউকে সুন্দর মতো বুঝিয়ে সুজিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলে ভালো। নয়তো আপনার শ্যালকের কত দূর কি অবশিষ্ট থাকবে বলতে পারছি না। আসি কেমন? ইমদাদের স্বর অস্পষ্ট, ত্রাসে রক্তশূন্য আদল। আজলাইনকে তুমি? কথাটা শেষ হওয়ার আগে আরাফ কল করলো কাউকে একটা। রিসিভ হতে লাউড স্পিকারে ফোন রাখলো। পরপর বলে উঠল, মামা শ্বশুরের থতনার সামনে ফোনটা একটু ধরতো তোরা। মুহূর্তেই শোনা গেল আজলাইনের আহাজারি। এর ফল ভালো হবে না কিন্তু। আমাকে আটকে রেখেছিস না তোরা? দুলাভাই জানলে তোদের সব কটাকে দেখে নেবে। ইমদাদের কণ্ঠতালু রুদ্ধ, মুখ শক্ত হলো সহসা। কোনো মতে ডাকলো, আজলাইন। তক্ষুনি লাইন কেটে দিল আরাফ। মোবাইল পকেটে রেখে ওষ্ঠপুট বাঁকালো, হেসে বলল, উফ, নেটওয়ার্কের এত প্রবলেম নাকি আপনাদের বাড়িতে? আজলান রে ছাইরা দাও কইতাছি। আগে আমার ঘরের বউ ঘরে ফেরো, আপনার ওই তালপাতার সেপাইকে আমি ছেড়ে দেব। আসি, হ্যাঁ। আর আমি চলে যাচ্ছি বলে শাশুড়ি মা যেন আমার মন খারাপ না করে। জামাই যখন হয়েছি, আসা যাওয়া তো লেগেই থাকবে। আরাফ হেলে দুলে বেরিয়ে যেতেই ক্রোধে ফেটে পড়ল ইমদাদ সওদাগর। তারা এক ডাকে ঘুম ছুটল তিতিরেরও। আরাফকে পাশে না দেখেই বুঝে ফেললো যা বোঝার। ত্রস্ত সিঁড়ির কাছে আসতেই পা জোড়া থমকালো ওর। শুনল ইমদাদের হিমশীতল কণ্ঠস্বর, আম্মাজান, কালকে রাত্রে ওই পোলা আইছিল তোমার ঘরে? ঢোক গিলল তিতির। অন্তঃকরণ জুড়ে ঝড় বইল প্রবল বেগে, অথচ স্তব্ধ গলবিল। মুখ নামিয়ে ফেলল সহসা। ইমদাদ সওদাগর নির্মম পাষাণ লোক। স্বার্থে আঘাত লাগলে নিজের রক্তকেও ছাড় দেন না উনি।
সবাই জানে এই কথা, তবুও এত বড় ভুল করলো তিতির। রোকসানা বেগম তড়িঘড়ি ছুটে এলেন রান্নাঘর ছেড়ে। আঁচলে মুখ চেপে চাইলেন দোতলায় মেয়েটার শুকনো মুখের দিকে। তার মানে আইছিল? বসার ঘরে পিনপতন নীরবতা। থামলেন ইমদাদ, ফের বলে উঠলেন, সমস্যা নাই, আমি আইজলাইনেরও নিয়ে আসমু, আর তোমার ব্যবস্থাও করমু। আমার সাথে বেইমানি করলা আম্মাজান, শাস্তি তো তোমারে পাইতে হইব। মনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি, ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। গোডাউনের ধুলোমাখা টেবিলে পা ঝুলিয়ে বসে গান ধরেছে তৈয়ব। আশেপাশে শ্রোতা মোটে 3 জন, তার মধ্যে 2 জন হলো টুবাই ও জিল্লু। জিল্লুর আসল নাম অবশ্য জলিল, কিন্তু জলিল নামে নাকি সিনেমাটিক ভাইব নেই। ইমদাদ সওদাগরের একমাত্র শালাকে কিডন্যাপ করেছে বলে কথা, নাম শুনে গুন্ডা গুন্ডা মনে না হলে চলে। তাই গতকাল রাতে সে জলিল থেকে জিল্লু হয়ে গেছে। সিনেমার জিল্লুর মতোই বেধড়ক পিটিয়েছে আজলাইনকে। আজলাইন কংক্রিটের মেঝেতে পড়ে রয়েছে কাত হয়ে, হাত পা বাঁধা, চোখ মুখ ফুলে লাল, নাক দিয়ে রক্তও পড়েছে বেশ খানিকটা। টুবাইয়ের অবশ্য এসব মারামারি কাটাকাটি খুব একটা পছন্দ নয়, তবুও এদের সঙ্গ ছাড়তে পারে না শুধুমাত্র আরাফের জন্য। মানুষটাকে গুরু মানে সে। লেখাপড়া শেষ হলে পুরোপুরি রাজনীতিতে ঢুকে যাবে, তাই এখন থেকেই টুকটাক শিখে রাখছে। তৈয়ব গান থামাতেই উসখুস করে উঠল টুবাই। জিল্লু খেয়াল করেই প্রশ্ন ছুড়ল ফটাফট, কি রে, কিছু বলবি নাকি আবার? জিভ দিয়ে ঠোঁট ভেজালো ছেলেটা তৈয়বের দিকে তাকিয়ে শুধল। তৈয়ব মুরব্বীদের মতো গম্ভীর মুখে বলল, জটিল প্রশ্ন বুঝলি রে টুবাই, তোর আরাব ভাই এখন বিবাহিত, আমাদের মতো সিঙ্গেলদের কাছে আসার টাইম আছে তার? জিল্লু হেসে ফেলল ফিক করে, যদিও তার নতুন পার্সোনালিটির সাথে এ হাসি বড্ড বেমানান। তবুও নিজেকে আটকে রাখতে পারল না বেচারা। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল গোডাউনের। 3 জোড়া চোখ চাইল সেদিকে। লম্বা ছায়াটা দৃষ্টিগোচর হতেই চওড়া হাসি ফুটল টুবাইয়ের ঠোঁটে। ততক্ষণে টেবিল ছেড়ে নেমে পড়েছে তৈয়ব। অবাক বনে কাছে গিয়ে থামতেই শুনল পরিচিত স্থূল স্বর, কিরে তোরা গান থামালি কেন? আমি থাকলে তো এক একটার মুখে বোমা মারলেও কথা বের হয় না, অথচ আমি যখন না থাকি তখন কি সুন্দর কাজ ফেলে আড্ডা দিস। আহা, তোদের ছবিগুলো বাধাই করে দিস তো, অফিসে টাঙিয়ে রাখবো। তৈয়ব তখনও বিমূঢ় চেয়ে, ঠোঁটটা কিঞ্চিত ফাঁক হয়ে আছে ওর। ভূত দেখার মতো করে বলে উঠল, তুই? কপালে ভাঁজ পড়ল আরাফের। থতমত খেল তৈয়ব, ফাঁক হওয়ার ঠোঁটটা বন্ধ করে বলল, আমি নয়তো কি তোর বউ আসবে এখানে? না মানে এত সকালে? কোথাও কি সাইনবোর্ড টানানো হয়েছে যে বিয়ের পর 7 সকালে ওঠা যাবে না? উঠলে জরিমানা সহ জেল কনফার্ম হয়েছে? আসলেই আরাফের ওঠার কথা না, কিন্তু সে কি আর সাধে উঠেছে? হতাশ শ্বাস ফেলল মানুষটা, বন্ধুকে বগল দাবা করে বলল, আমারটা শুধু প্রেমের বিয়ে নয় রে তবলা, বল একতরফা প্রেমের বিয়ে, যেখানে শ্বশুর একটা আস্ত ডিপজল আর বউ কথায় কথায় ধরে টিকটিকি খাইয়ে দিতে চায়। শেষের কথাগুলোতে নাক মুখ কুচকে ফেলল সবাই। এত কিছু থাকতে শেষমেশ টিকটিকি? আরাফ থামল না, ব্যস্ত পা ফেলে এগুলো সামনের দিকে। সাদা শার্টের বোতামগুলো সামনের থেকে খুলতে খুলতে বলল, তা আমার স্পেশাল গেস্ট কোথায়? কথার মাঝে হুট করেই ওর জুতোর সামনেটা ঠুকে গেল আজলাইনের পেটের সাথে। ব্যথাতুর শব্দে মুচড়ে উঠল লোকটা। থমকে দাঁড়ালো আরাফ, শিট। ভ্রু উঁচিয়ে বলল, শ্বশুরের শালা এইভাবে গলাগলি খাচ্ছে কেন ফ্লোরে? তৈয়ব? জিভ কাটলো বাকিরা। তৈয়ব কিছু বলার আগেই জিল্লু বলে উঠল, খুব জ্বালাচ্ছিল ভাই, বলছিল ও সারা পেলে আপনাকে দেখে নেবে, ওর দুলাভাই আমাদের পাশার সাল তুলে দিবে, তাই আর কি। এর জন্য তোরা আমার বউয়ের 10টা না 5টা না একটা মামাকে ছুঁয়ে দিবি? ছি। তৈয়ব হতভম্ব। এভাবে পোল্ট্রি খেলো কেন আরফ?
এক রাতে শ্বশুরবাড়ি থেকে সব ভুলে গেল নাকি? এতটুকু সময়ের মধ্যে সব রাগ গলে জল। তখনই দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙল মানুষটা। ঘাড়টা মটমট শব্দে দুদিকে নাড়িয়ে বলে উঠল, টুবাই, গোডাউনের লাঠি আছে না? কেন ভাই? ঠোঁট বাঁকালো আরাফ। অধর পাশে ফুটল ফিচেল হাসি। শ্বশুরের শালারা দেখে নেবে আমাকে। মুরব্বী মানুষ এত কষ্ট করলে কি মানা যায়? লাঠিটা নিয়ে আয়, আমি একটু সাহায্য করি ওনাকে। জিল্লুর গলার স্বর শঙ্কিত। লাঠি দিয়ে কি করবে ভাই? টেবিল পর্যন্ত গিয়ে থামলো আরাফ। উপরে উঠে পায়ের ওপর পা রেখে বসলো। থুতনিতে হাত বুলিয়ে বলল, ডেমো দেখাবো রেজা? আরাফ চৌধুরীর ডেমো। সন্ধে পেরিয়ে রাত। পুরান ঢাকার অলিতে গলিতে ছুটাছুটি করা বাচ্চাদের দল ঘরে ফিরেছে। রঙিন ঘুড়ি নিয়ে স্বপ্নবোনা নাটাইটা অযত্নে পড়ে আছে ছাদের কোনায়। চায়ের আড্ডা জমেছে ব্যস্ত রাস্তায়। পুরনো ইটের দেওয়ালগুলো মুখরিত ছেলে মেয়েদের পড়ার শব্দে। তবে আজ আর আকাশে মেঘ নেই। পূর্ণিমার চাঁদটা রূপোর থালার ন্যায় ঝুলছে মাথার ওপর। তিতির খুব একটা ওঠে না ছাদে। ওই ছিলে কোঠার ঘর আর শ্যাওলা পড়া মেঝেতে তার আগ্রহ বরাবরই কম। তবু আজ হুট করে মন চাইলো ওখানে যেতে, চাঁদ দেখতে। কিন্তু ওই যে ঘরের বাইরে পা রাখা নিষেধ। বাবার করা নির্দেশ অমান্য হওয়ার আশঙ্কার সামনে মনের সুপ্ত ইচ্ছে আহুতি জানালো বিনা বাক্য ব্যয়ে। রোকসানা বেগম এতক্ষণ ওর সাথেই ছিলেন, কেঁদেছেন, হা হুতাশ করেছেন ভাইয়ের জন্য। তারপর বেরিয়ে গেছেন তাড়াহুড়ো করে। আজ থেকে 10 মিনিটের বেশি মেয়ের ঘরে থাকা বারণ তার। ইমদাদ সওদাগর বলে দিয়েছেন স্ত্রীকে। এসব ভাবতে ভাবতেই হাঁটু ভেঙে তার ওপর রাখা হাতের পিঠে গাল ছোঁয়ালো তিতির। উদাস মুখে চাইলো দূরের ওই সফেদ দেয়ালে। কেমন এক লহমায় বদলে গেল সবটা। যাকে দু চোখে দেখতে পারে না, তার জন্যই কিনা শাস্তি পেতে হলো আজ ওকে। তিতিরের সাথে সাথে দীর্ঘ এক শ্বাস ছাড়লো, যেন গুমট ঘরের কোণগুলো। বাইরে পাহারাও বসিয়েছেন ইমদাদ। মানুষ তো দূর, একটা মাছি বলেও ঢুকতে পারবে না সওদাগর বাড়িতে। কিন্তু হুট করে জানালার কাঁচ খুলে গেল ওর ঘরের। শব্দ শুনে মাথা তুলল মেয়েটা। কোমল চোখ জোড়ার শান্ত চাউনি আছড়ে পড়ল সম্মুখে। অমনি যেন তবদা খেলো তারা। বিস্ময়ের তোপে শব্দগুলো গুলিয়ে গেল ওর। অস্পষ্টে আওড়ালো, আরাফ। মানুষটা কষ্টসাধ্য করে জানালা দিয়ে মুখ তো ঢুকিয়েছে ঠিকই, কিন্তু অর্ধেকটা এখনো ঝুলছে জানালার বাইরে। নিচে হিংস্র নেকড়ের মতো টহল দিচ্ছে ইমদাদের পোষা গুন্ডারা। নিরুপায় মুখে হাসলো আরাফ। হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ইয়ে মানে একটু টেনে তুলবে বউ, নিচে পড়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তিতিরের হুঁশ ফিরল তখনই। কোনো কিছু না ভেবেই দৌড়ে এসে বাড়ানো হাতটা ধরল। আরাফকে টেনে তোলার শক্তি ওর নেই, তবুও যেন ও ধরতেই এক লহমায় উঠে এলো মানুষটা। বুকে হাত দিয়ে দম নিল, পরপর বলল, তোমার বাপ এগুলোকে কি খাইয়ে এমন কাটাপ্পা টাইট বানিয়েছে বলো তো? হাঁপালো তিতিরও। কোমরে হাত রেখে নুয়ে পড়ে বলল, আপনি কি পাগল? সামনে ঝুঁকে এলো আরাফ। আদুরে চোখে চেয়ে পিছনে হাত বাঁধলো। তোমার জন্য? অফকোর্স ম্যাডাম, নয়তো মিটিং শেষ করে এমন ঝড়ের গতিতে বউয়ের কাছে এসেছি। এবারটায় সোজা হয়ে দাঁড়ালো তিতির। সরাসরি তাকালো ওই কৃষ্ণ বিবরে। কেন এসেছেন এখানে আপনি জানেন? আপনার জন্য বাবা বাড়ির চারপাশে পাহারা বসিয়েছে। আরাফের অধর ভাজে দুষ্টুমি। ঘাড় বাঁকিয়ে তর্জনী তুলল জানালার বাইরে। পরপর সেই তর্জনী ঘুরিয়ে এনে মেয়েটার নাকে ছুঁয়ে বলল, তোমাকে চাঁদ দেখাবো বলে জানেমান, যদিও আমার বউয়ের রূপের সামনে ওই চাঁদের রূপ বড্ড ফিকে। তাতে কি, তুমি চাঁদ দেখবে আর আমি তোমাকে। স্তম্ভিত মেয়েটা। একটু আগেও তো সত্যি সত্যি চাঁদ দেখতে চেয়েছিল। এই পাগল বুঝলো কি করে সে কথা? তবু বিস্ময়টুকু টানলো না চেহারায়। খ্যাঁক করে বলে উঠল, আপনাকে কে বলল যে আমি আপনার সাথে এখন বাইরে যাব? তুমি কখন কি বলবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না জানেমান। মারাত্মক একটা ডায়লগ মেরেছে ভেবেই চকচক করলো আরাফের ঘামে ভেজা চেহারা। শুভ্র পাঞ্জাবিতে
আটসাট সিনাটা ফুলে ফেপে উঠল গর্বে। কিন্তু তিতিরকে ছোট ছোট চোখে চেয়ে থাকতে দেখেই যেন হোঁচট খেল ও। কিছুটা অপ্রতিভ হলো গলবিল। এবারটায় বাহানা খুঁজে বলল, অমন লুক দিয়ে লাভ নেই বউ, আমি ভয় পাই না কি তোমাকে? কোমরের দুপাশে হাত বাঁধল কিশোরী, ভ্রু উঁচিয়ে শুধল সহসা। ভয় পান না, আনবো নাকি ধরে টিকটিকি? ঢোক গিলল আরাফ। টিকটিকির কথা শুনে মুখটা অসহায় দেখালো ভীষণ। আল্লাহর গজব পড়বে বউ, তুমি যা শুরু করে দিয়েছ। যে বলেছে তার উপর আগে পড়বে। আরাফ থামল। কি ধুরন্ধর মেয়ে, ওর কথা ওকেই ফেরত দিচ্ছে। গলা পরিষ্কার করলো মানুষটা, বলল, আমাদের মধুচন্দ্রের মা তো হলোই না, তার আগে গজব পড়ে চন্দ্রবিলাসটাও ভেস্তে দেওয়ার প্ল্যান করছো তুমি, তাই না? সহসা বুকে হাত বাঁধল তিতির। আরাফকে অবাক করে দিয়ে বলে বসলো, তা কিভাবে করাবেন চন্দ্রবিলাস? বের হতে পারবেন এখান থেকে? নিম্নাষ্ট কামড়ে হাসলো মানুষটা। এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো সামনে, এক হাত সম্মুখে বাড়িয়ে আওড়ালো, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো বউ পাখি, তোমাকে পুরো বিশ্ব ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমার। জানেমান, আমার পিঠে চড়ো, কুইক কুইক। আপনার পিঠে চড়বো কি নিচে পড়ে হাত পা ভাঙার জন্য, নাকি আপনি হুট করে সুপারম্যান হয়ে গেছেন? আরাফ দোতলার জানালা দিয়ে তিতিরের একটি সুতির শাড়ি নিচে ফেলছিল খুব সাবধানে। এটা বেয়ে বেয়েই নামবে ওরা, কিন্তু এত দারুণ একটা অ্যাডভেঞ্চারের মাঝপথেই বেঁকে বসলো তিতির। অমন তেরা তেরা কথায় ঘাড় ঘুরিয়ে চাইলো মানুষটা। পরপর নিজেকে একবার দেখে নিয়ে বলে উঠল, আমি কি আন্ডারওয়্যার প্যান্টের উপরে পড়েছি? তিতির তাকালো সোজাসুজি আরাফের প্যান্টের দিকে। না তো। না তো? থতমত খেলো তিতির। আরাফ ঠোঁট বাঁকালো, হাসলো সামনে দাঁড়িয়ে থাকা কিশোরীকে অপ্রস্তুত করে। আপনি হাসছেন কেন? আরাফ থামলো, মেকি হতাশার সুরে বলল, না মানে তুমি যেভাবে আগে তাকিয়ে তারপর নিশ্চিত হয়ে বললে কথাটা, আমার মান ইজ্জতের তো আর কোনো দাম রইল না বউ। লজ্জা আর রাগের মিশেলে রক্তাভ হলো গালজোড়া। হাঁসফাঁস করে উঠল তিতির। আমি আপনার মানিজ্যতের দিকে তাকাইনি, আমি শুধু বলেছি আপনার পিঠে চড়ে আপনাকে সহ নিচে পড়ার কোনো ইচ্ছে নেই আমার। চিন্তা করো না জানেমান, আমি থাকতে তোমাকে নিচে ফেলার সাধ্য তোমার বাপের তবুও নেই। অসন্তোষ কমলো না তিতিরের চোখ মুখের। এভাবেও যে বের হওয়ার ইচ্ছে হবে কোনোদিন জানা ছিল না ওর। তার উপর যার সাথে বের হচ্ছে সে কিনা আরাফ, যাকে পুরোপুরি ভরসা করা আর জেনে শুনে আগুনে পা দেয়া সমান ওর কাছে। কিন্তু না, ও করতে পারছে না, শুধুমাত্র নিজের জেদের কারণে। দোটানায় পড়লো অষ্টাদশী। থম মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায়। ফর্সা মুখটায় চিন্তার ছাপ দেখেই এগিয়ে এলো আরাফ। কোনো কিছু না বলেই এক ঝটকায় কাঁধে তুলে নিল তিতিরকে। কয়েক ন্যানো সেকেন্ডের মাথায় প্রকট হলো কিশোরীর অক্ষি যুগল। ভরকালো মেয়েটা, শুনল এক পুরুষালী ভারী কণ্ঠ, তুমি শুধু ভরসা রাখো আমার উপর, বাকিটা আমি সামলে নেব। হুট করে পড়ে যেতে নিলে চোখ খিচে আরাফের গলা জাপটে ধরল তিতির। কর্ণকুহরে পৌঁছালো একটি গান। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে করি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না, এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া।
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে শুয়ে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা? রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। এক ঝটকায় কোল থেকে কাঁধে তুলে নিল আরাফ। সারি বেয়ে বিল্ডিং এর নিচে নামার যুদ্ধ চলল বেশ খানিকটা সময়। তিতির এই পরে তো সেই পরে, তবুও ইমদাদের পোষা গুন্ডাগুলোর চোখে ধুলো দিয়ে নিউটনের দ্বিতীয় সূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে সফল হলো ওরা। দুজোড়া পা দৌড়ে এসে থামলো গলির মোড়ের বন্ধ টঙের দোকানের সামনে। দোকানি ঝাঁপ ফেলে বহু আগেই পথ মেপেছেন বাড়ির। শুধু আনাড়ি বাতাসে সোঁদা গন্ধ, ঠিক বৃষ্টি আসার আগ মুহূর্তের গন্ধটার মতো। তিতিরের কোমরে হাত, হাঁপাতে হাঁপাতে চাইল মাথার উপরের উন্মুক্ত আকাশটায়। মেঘটা খুঁজলো বোধ হয়, কিন্তু না, নীলাম্বর আজ স্বচ্ছ। শুক্লপক্ষের চাঁদের আলোয় পরিষ্কার গলিটা। কিছু দূর অব্দি গিয়েই বাঁক নিয়েছে মেইন রাস্তার দিকে। লাইফে ফার্স্ট টাইম প্রেমিকাকে নিয়ে পালানোর ভাইব পাচ্ছি। উফ। ভ্রু বাঁকালো তিতির, বুকে হাত বেঁধে চাইলো আরাফের দিকে। পাঞ্জাবির হাতা গোটাতে ব্যস্ত মহাশয়, মুখে রাজ্য বিজয়ের হাসি। কিন্তু কিশোরীর বিরক্ত কৃষ্ণ বিবর তখন আটকালো সেই মহাশয়ের বলিষ্ঠ হাত দুটোতে, যে হাত দুটো একটু আগে অবধি আঁকড়ে ধরেছিল ওকে। রগগুলো স্পষ্ট, ফুলে ফেঁপে উঠেছে 55 কেজির ভার সহ্য করে। ঢোক গিলল মেয়েটা, উত্তর দিতে গিয়ে কথা জড়ালো, চোখ নামিয়ে বলল, না আমি আপনার প্রেমিকা, আর না আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আরাফের পাঞ্জাবির হাতা ফোল্ড করা শেষ, মুখ তুলে চাইলো তার না হওয়া প্রেমিকার দিকে। ঠোঁটের কোণা তখন চূড়ায়। ঠিকই তো, তুমি তো আমার বউ, আর বউ হয়ে বরের সাথে পালাতে যাবে কোন দুঃখে? নেহাত তোমার বাবা সদর দরজায় বিশাল রামদা নিয়ে বসে আছে আমার খাতির যত্ন করবে বলে, তাই আমরা জানালা দিয়ে বেরিয়ে এসেছি, তাই না? বিস্ময়ে মূর্ছাগত তিতিরের অক্ষিপট। কি সুন্দর ঠেস দিয়ে কথাগুলো বলে গেল লোকটা ওকে। বিমূঢ়তা ঠেলে ঠুলে কোনো মতে আওড়ালো, আপনি আবার আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা বলছেন। সঙ্গে সঙ্গে জিভ কাটলো আরাফ, দুগালে দুবার হাত ঠেকিয়ে বলল, তওবা 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 তওবা, আমি আমার শ্বশুরের নামে উল্টোপাল্টা বলবো? ছি! আরাফ চৌধুরীর অতটাও দুর্দিন আসেনি যে শ্বশুরবাড়ির নামে বদনাম করবে, বরং আমি কিন্তু ইনডিরেক্টলি তোমার বাবার সুনামই করেছি, তুমি ধরতে পারোনি। এবার এটা কার দোষ? চোখ ছোট ছোট করে রইল তিতির, কোমরে হাত রেখেই বলে উঠল, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই শুরু করে দিয়েছেন তো। আমি শুরু করলে তুমি তো লজ্জায় দাঁড়াতে পারতে না বউ পাখি। তিতির তেড়ে এসে বলতে চাইলো অনেক কিছু, কিন্তু সে সুযোগটাই যেন পেল না। ক্ষিপ্ত কিশোরীকে সম্পূর্ণ উপেক্ষা করে মানুষটা এগিয়ে গেল মেইন রাস্তার দিকে। তিতির হতবুদ্ধ, ফাল ফাল চোখে চেয়ে দেখলো অন্ধকারে মিলিয়ে যাওয়া এক অবয়ব। শূন্য রাস্তায় একা দাঁড়িয়ে বুকটা খা খা করে উঠল ওর। এভাবে ফেলে চলে গেল, এভাবে? তবে মিনিট খানেক বাদেই সেই খা খা করা বুকে এক পশলা বৃষ্টি নামিয়ে ফিরে এলো আরাফ। একা নয়, কালো রঙা একটি ক্রুজার বাইকও সঙ্গে এলো তার। আরেক দফা বিস্ময়ের চোট সামলে তিতির মুখ খুলল, চিল্লিয়ে শুধলো, এটা কি? ঘোড়া। ইয়ার কি করছেন আমার সাথে? কার বাইক চুরি করে এনেছেন? জানি না, দেখলাম রাস্তার সাইডে চাবি সহ দাঁড় করানো, তাই নিয়ে চলে এসেছে। যার বাইক সে চাবি রেখে গেলে কেন? হা হুতাশ করে উঠল তিতির, কপালে হাত রেখে বলল, হায় আল্লাহ, এখনই মাঝরাতে যদি বাইক চুরি অপবাদে দৌড়ানি খেতে হয় না, তাহলে আপনার একদিন কি আমার একদিন। আরাফ নির্লিপ্ত ভঙ্গিতে বাইকের সিটটায় চড়ে বসলো। হেলমেট মাথায় দিতে দিতে খুব শান্ত স্বরে বলল, তুমি বসলে বসো, নয়তো আমি তয়বাকে নিয়েই ঘুরে আসব।
গতকাল রাতে ডেট ক্যান্সেল করেছি বলে সকালে আমাকে পরাণ যায় জ্বলিয়া গান গেয়ে পাঠিয়েছে। আজকে যদি আবার ফেনাইন খেয়ে নেয়। এটুকু বলে থামলো। কিছু মনে পড়েছে এমন ভাব করে আটকে উঠল মুহূর্তেই। নিজেই বলে গেল পরপর, থাকবো, তোমার আর আমার এই চুরি করা ভাইকে উঠে কাজ নেই। তয়বা জানতে পারলে কষ্ট পাবে, আর আমি আমার সন্টু মন্টু গার্লফ্রেন্ডকে এতটা কষ্ট দিতে পারবো না। সরি। তিতির তবদা খেয়ে উল্টে পড়ার জোগাড়। আবার সেই গার্লফ্রেন্ড, রেগে আগুন হলো শরীর। কি অবলীলায় বউয়ের সামনে অন্য মেয়ের সাথে ঘুরতে যাবে বলছে, কত বড় সাহস! আরাফ ঠোঁট টিপে হাসলেও নিরেট মুখে তিতিরকে জ্বলতে দেখল। দাও দাও করে জ্বলছে তার বউটা। যাক, তীরটা তাহলে বরাবরই লেগেছে। তিতির অভাবেই ধূপধাপ পা ফেলে এসে উঠে বসলো ওর পেছনে। আরাফ হেলমেট এগিয়ে দিতেই হাত থেকে ছো মেরে টেনে নিল সেটা। দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, আপনার ওই সন্টু মন্টু গার্লফ্রেন্ডকে বলে দেবেন যেন সাবধানে থাকে। সামনে পড়লে ফিনাইল খেয়ে না মরলেও আমার হাতে নির্ঘাত মরে যাবে। আরাফের হাসির মাত্রা বাড়লো এবার। খুব কষ্টে চেপে চুপে আটকালো তা। কি বিপদ! বর মানে না, অথচ গার্লফ্রেন্ডকে মেরে দেবে বলছে। বউ তো নয়, যেন শ্বশুরের জেরক্স কপি। তৈয়ব ওরফে তৈয়বার জমদূতকে পিছনে বসিয়ে তবুও খুশি খুশি মনে বাইক স্টার্ট দিল আরাফ। ধরে বসো জানেমান, পড়ে টরে গেলে তো টেরও পাবো না। নাক ফোলালো তিতির, শ্বাস ফেলে মুখ ঘোরালো অন্যদিকে, চিবিয়ে চিবিয়ে বলল, টের পাবেন না মানে? দোতলা থেকে কাকে কাঁধে করে নামালাম সেটাই টের পেলাম না। বাইক থেকে পড়ে গেলে কি করে টের পাবো বলো? ইনিয়ে বিনিয়ে ওকে শুকনো বলা। রাগ আর অভিমান একসাথে গেড়ে বসলো গলায়। পড়ে গেলে তো ভালোই হবে। আপনার আর তৈয়বার মাঝখানের পথের কাঁটা সরে যাবে, আর আপনিও আপনার সন্টু মন্টু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে পারবেন। বেশ, তুমি যখন এত করে আমাকে আর ওকে মিলিয়ে দিতে চাইছো, তখন থামলো আরাফ। অধর বাঁকে তার ফিচেল হাসি। ইচ্ছে করেই থ্রটল ঘোরালো বাইকের। স্পিড বাড়লো ক্রমশ। সাথে বাড়লো তিতিরের ভয়। ফুয়েল ট্যাঙ্কের পেছনটা শক্ত করে চেপে ধরলো হাত দিয়ে। কিন্তু লাভ হবে বলে মনে হলো না। বাইকের গতি কমার কোনো চিহ্ন নেই। উল্টে সাই সাই বেগে ছুটে চললো তা ফাঁকা রাস্তা দিয়ে। অগত্যা এক হাতে পাঞ্জাবির পিছনটায় থাবা বসালো, অন্য হাতে খামচে ধরলো আরাফের কাঁধ। বাতাসের দাপটে এলো পাতারি উড়ছে খোলা চুলগুলো। তার ভিতরেই চেঁচিয়ে বলে উঠল, আপনার কি একটু মায়া দয়া নেই? এমন পাগলের মতো বাইক চালাচ্ছেন কি সত্যি সত্যি মেরে ফেলার জন্য? ও তুমি মিথ্যে মিথ্যে বলেছিলে, আগে বলবে না? তিতির আর ঝগড়া বাড়ালো না। ঠোঁট টিপলো, সংযমের পাহাড় গড়ল। এদিকে বিনা বাক্য ব্যয়ে হাড় হিম করা গতিও কমে গেল বাইকের। গিয়ার এসে নামলো নর্মাল স্পিডে। শ্বাস ফেললো তিতির। এতক্ষণে যেন আশেপাশে তাকানোর সুযোগ পেল মেয়েটা। কিন্তু মুহূর্তেই সতর্ক বার্তা পাঠালো মস্তিষ্কের স্নায়ু কোষগুলো। নেমে পড়ার জন্য নিউরনে চলল জোরালো প্রতিবাদ। ঢোক গিলল তিতির। শঙ্কিত স্বরে শুধলো, রাস্তাটা কোন দিকে যাচ্ছে? রাস্তায় তো বর নেই যে তাকে কোথাও নিয়ে যাবে, তাই আপাতত সে কোনো দিকে যাচ্ছে না। আমাদেরকেই কষ্ট করে যেতে হবে। কপাল কুঁচকে ফেললো কিশোরী। ভ্রু জোড়ার মাঝে ভাঁজ পড়ল। ঠোঁট ফুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। কোথায় যাচ্ছি আমরা? কেন ভয় পাচ্ছ? পিছনে বসেই নড়ে চড়ে উঠল তিতির। এদিক ওদিক তাকিয়ে বলল, মোটেই না, প্রীতির সওদাগর ভয় পাই না। শব্দহীন হাসিতে অধর যুগল প্রসারিত হলো আরাফের। কালো হেলমেটের বাইরে যে হাসির অস্তিত্ব খুঁজে পেল না তিতির। বাইক থামলো একটা খোলা ব্রিজের মাথায়। নিচে সরু খাল, আপন প্রবাহে ব্যস্ত জলাশয়, মৃদুমন্দ সমীরণে প্রেম প্রেম গন্ধ। মেয়েটা বাইক থেকে নামলো অবাক চোখে। পাতলা ঠোঁটের ডগায় হুটোপুটি খেলো বিস্ময়। মুখ ফসকে বেরিয়ে এলো আলগোছে, পুরান ঢাকাতেও এত সুন্দর জায়গা আছে, জানতাম না তো।
আরাফের উত্তর দেওয়ার ফুরসত নেই যেন। দুপা ক্রস করে বাইকে ঠেস দিয়ে দাঁড়ালো মানুষটা। অ্যানালগ ঘড়ির হাতটা বুকে গোঁজা, ঘন কালো চুল কপালের উপর এনে ফেলছে তীব্র হাওয়া। গভীর মনোযোগে দেখছে তার বিস্ময় বালিকাকে। কি নিষ্পাপ মুখখানা, কত অল্পতে খুশি। কখনো জোনাকির পিছু নিচ্ছে তো কখনো তারা খসার অপেক্ষায় দূর আকাশে চেয়ে রয়েছে অপলক। আচ্ছা, সময়টুকু আদরে মুড়িয়ে বুক পকেটে রেখে দিলে ভালো হতো না? তাহলে সারাদিনের এই যে এত ক্লান্তি এক নিমেষে ভালো করে দেয়া মুখটা দেখার জন্য এত দূর ছুটে আসতে হতো না ওকে। চাইলেও দেখতে পারতো একান্তে নিজের করে। কি হলো, কি ভাবছেন? বললেন না তো কি করে পেলেন এই জায়গাটার খোঁজ? কেন, আমার আগে তুমি পেরে বুঝি এসব দখল করতে? বাট আনফর্চুনেটলি তোমার সেই গুড়ে ভালোই বউ পাখি, এটাকে অলরেডি আমি কিনে নিয়েছি। কিনে নিয়েছেন? কার জন্য কিনে নিয়েছেন? প্রথম বাক্যটা জোরে বলে উঠলেও দ্বিতীয় বাক্যটা আনমনেই বিড়বিড় করলো তিতির। এতটাই আস্তে যে আরাফ অর্ধেকটা শুনলো মোটে, বাকিটা শোনার জন্য ঝুঁকে এলো। কানের পিছনে হাত রেখে বলল, কি বললে? শুনতে পাইনি তো, আরেকবার বলবে প্লিজ? দাঁত দিয়ে নিম্নাষ্ঠ কামড়ে দাঁড়িয়ে মেয়েটা আনত মুখে সময় নিল উত্তর দিতে। ভাবছে জিজ্ঞেস করবে কি করবে না, কিন্তু আরাফ ফের প্রশ্ন করতে সময় নিল না। তিতিরকে আরেকটু খেপাতেই যেন আওড়ালো। কার জন্য কিনেছি তাই তো? বিস্ময় বালিকা ত্রস্ত মুখ তুলল, গোল গোল চোখে একরাশ কৌতূহল নিয়ে চেয়ে দেখলো আরাফকে। সে বলে গেল নিরুদ্বিগ্নে, একজন স্পেশাল মানুষের জন্য, যাতে রাত বিরেতে তাকে নিয়ে এখানে ঘুরতে আসলে কেউ বিরক্ত না করতে পারে। এতক্ষণের হাসি হাসি মুখটা মোমবাতির মতো ধপ করে নিভে গেল তিতিরের। স্পেশাল মানুষ? নিশ্চয়ই ওই তোয়েবার কথা বলছে। আরাফ সোজা হয়ে দাঁড়ালো, কৃষ্ণ গহ্বরে প্রহসনের ছাপ, গলায় দুষ্টুমির সুর। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? চাঁদ দেখবে না? ইচ্ছে নেই, ফিরে যাব, চলুন। কিন্তু তিতিরের আর ফিরে যাওয়া হলো না। বাতাবরণ কাঁপিয়ে ঝড় শুরু হলো। চোখের পলকে মেঘে ঢেকে গেল পশ্চিমের আকাশটা। বিকট গর্জনের সাথে ঝোড়ো হাওয়া, উড়ছে ধুলোবালু। তিতির চোখ বন্ধ করেও রেহাই পেল না। বাতাসের বেগে বালুকানা এসে ঢুকলো চোখের ভিতরে। একে তো ঝড় শুরু হয়েছে, তার উপর চোখ খুলতে পারছে না। এখন ফিরবে কি করে? তক্ষুনি দুটো শক্তপোক্ত হাতের আঁচলে গাল দুটো ঠাঁই পেল তিতিরের। ভিতরটা কাঁপলো অচেনা আশঙ্কায়। ছোঁয়াটা ভীষণ আদুরে হলেও হাত দুটো খসখসে। আরাফ, গুড। কি করছেন আপনি? আরাফ চুপ রইল কিছুক্ষণ, জুৎসই উত্তর খুঁজে টুজে বলল, দেখছি কোন হাতি ঘোড়া ঢুকলো আবার আমার বউয়ের চোখের মধ্যে। সওদাগর বাড়ির সদর দরজার সামনে খানদানি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রয়েছেন ইমদাদ। মুখ ভর্তি পান, পরনে সাদা লুঙ্গি আর ফতুয়া। ধারালো ইস্পাতে আলো পড়ায় চকচক করছে হাতে ধরে রাখা রামদাটা। তক্ষুনি বাইরের থেকে ছুটতে ছুটতে এলো মাঝবয়সী একটা লোক। হোঁচট খেলো দরজা অব্দি এসেই। হুমড়ি খেয়ে পড়লো ইমদাদের সামনে। মরার আর জায়গা পাস না? মুখ তুলল লোকটা। উঠে দাঁড়ালেও হাঁটু কাঁপলো সমানে। সন্ত্রস্ত স্বরে আওড়ালো, বস, আম্মাজান পালাইছে ওই নাটকির নাতির লগে। গলির মোড় দিয়ে বাইকে উঠতেছিল, আমি নিজে দেখছি।